নমস্কার, সোজা কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন হোজাই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব, বর্তমানে তিনি ভাষিক সংখ্যালঘু বোর্ডের অধ্যক্ষ। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান সোজা কথায়। অসমে দেখা যাচ্ছে যে হিন্দুরা বিভিন্ন জেলায় যে সংখ্যালঘুতে পরিণত হয়েছে, যে আপনি আগেও উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে তার অবস্থান স্পষ্ট করেছেন। আপনি কি বলবেন? আসামের যে পরিস্থিতি বা জনগাঁথনির যে পরিস্থিতি, এটা আজকের বিষয় খালি নয়। এটা আমরা সবাই জানি যে 1936 যখন সৈদুল্লাহ সাহেব যখন প্রিমিয়ার ছিলেন, যেটাকে বলা হতো প্রাইম মিনিস্টার অফ আসাম, সেই সময় থেকেই একটা পরিকল্পনা ছিল কিভাবে অসমকে মুসলমান প্রধান রাজ্য করে তাকে ইস্ট পাকিস্তানে সামিল করা। আর তার জন্য তারা কি করেছিলেন, তারা পূর্ব বাংলার থেকে মুসলমান লোকদেরকে নিয়ে বসবাস করিয়েছিলেন বিভিন্ন চর অঞ্চলে, চর চাপুরি যেটা বলা হয়, এবং উদ্দেশ্য গ্রো মোর ফুড বলে বলেছিলেন, কিন্তু কোনো গ্রো মোর ফুডের কথা ছিল না। এটা ছিল যে কিভাবে মানে মুসলিম প্রধান রাজ্য বানানোর। আর সেই ব্যাপারটা হয়েছে কি, যখন 1946-এ গণভোট হলো, সেই গণভোটেও দেখা গেল যে সৈদুল্লাহ সাহেবের যে পলিটিক্যাল পার্টি ইসলাম কি বলে এটাকে মুসলিম লীগ সেই সময় 31 সিটস আসামে জয়লাভ করেছিল আউট অফ 108, 108টা সিটের মধ্যে। তার মানে বোঝা গেল যে সেই সময় থেকে একটা পরিকল্পনা ছিল আসামকে কিভাবে তারা ঠেলে ইস্ট পাকিস্তান বা আজকের বাংলাদেশে নিয়ে যাবে। আর স্বাধীনতার পরেও আসামের যখন সিলেট অঞ্চলটা চলে যায় ইস্ট পাকিস্তানে, আমরা যখন ভারতবর্ষের বিভাজনের কথা বলি, সেই বিভাজনটা খালি যে পশ্চিম মানে বাংলার হয়েছিল আর পাঞ্জাবের হয়েছিল তা নয়, আসামেরও হয়েছিল। এই কথাটা আমরা জেনারেলি আমাদের মানে বইপত্রতে আমরা পড়ি না। হায়ার স্টাডিজে গেলে হয়তো যারা রিসার্চ করে তারা হয়তো জানতে পারেন তখন, কিন্তু জেনারেল স্টাডিজে যে আসামেরই একটা অঙ্গ সিলেট ছিল, আর সেই জায়গাটাকে পাঠিয়ে দেওয়া হলো ইস্ট পাকিস্তানে। তো এইভাবে আমাদের একটা জেলা চলে যায় আসামের থেকে। আজকে স্বাধীনতার পর যেখানে কথা ছিল যে মুসলমানরা চলে যাবে ইস্ট পাকিস্তানে আর আসামটা মানে হিন্দুদের হয়ে থাকবে বা সেকুলার হয়ে থাকবে, সেখানে পার্সেন্টেজ অফ মুসলিমও অনেক কমে গিয়েছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে 40% অধিক মুসলমান পপুলেশন হয়ে গেছে। সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস ব্যাপার হয়েছে। তার মানে যে পরিকল্পনাটা সৈদুল্লাহ সাহেবে করেছিলেন 1936-এ, সেই পরিকল্পনা হিসাবে আজকেও কাজ চলছে এবং আজকেও চেষ্টা চলছে যে কিভাবে আসামকে মুসলমান প্রধান রাজ্য বানিয়ে তাকে ভারতবর্ষ থেকে খণ্ডিত করার। আজকে আমরা যে কাশ্মীর ফাইলস দেখেছি, কাশ্মীর ফাইলসে যা দেখানো হয়েছে, মানে কি সে কাশ্মীরে দেখা গেছে যারা সেখানের সংখ্যাগুরু ছিল তারা সংখ্যালঘুতে পরিণত হয়েছে, হিন্দুদেরকে সেখান থেকে তাড়িয়ে বিতরণ করে পাঠানো হয়েছে এবং তারা দ্বিতীয়বার সেখানে সেটেলমেন্ট করতে পারেনি। অসমে কি সেই পথেই এগিয়ে যাচ্ছে? অসমে কি দ্বিতীয় কাশ্মীরের পথে এগিয়ে যাচ্ছে? স্বাভাবিকভাবে এটা তো আমি অনেক দিন আগে বলেছি। আমি তো লাস্ট 12 বছর ধরে এই একই প্রসঙ্গতে মানে একই গান গেয়ে যাচ্ছি। অনেকে তো বিরক্ত ফিল করেন যে শিলাদিত্য একই কথা বারে বারে বলছে কেন। এই গানটা বারে বারে আমি এই জন্যই গাইছি যে লোকটা এটাকে মুখস্থ করে ফেলতে হবে যে এজেন্ডাটা কি। আজকে যে বাংলাদেশি মূলের মুসলমানরা আছে তাদের এজেন্ডাটা ভেরি ক্লিয়ার। তারা এখানে মেজরিটি হতে চাচ্ছে, তারা কিভাবে এই রাজ্যটাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে পারে তার চেষ্টা চলছে। আর তার জন্য তারা বহু ধরনের মানে পরিকল্পিতভাবে তারা এগিয়ে যাচ্ছে। তারা সবচেয়ে বড় হচ্ছে কি, তারা চিপ লেবার হিসেবে আসে এবং তারা এসে লেবারের কাজ করে। আমাদের ভাইয়েরা বলবেন কি, বাঙালি অসমীয়া ভাইরা কি বলেন যে ওনাদেরকে না হলে তো আমাদের কাজকর্ম হবে না, ওনাদের যদি বাংলাদেশি মুসলমান আমরা না থাকে তাহলে তো আমাদের খেতিতে আমাদের কৃষকের কাজ করবে কে, লেবারের কাজ করবে কে, রিক্সা চালাবে কে, ঠেলা চালাবে কে, গাড়ি চালাবে কে। এই যে একটা মানসিকভাবে একটা যে এসে গেছে যে বাংলাদেশি মুসলমান ছাড়া আসাম চলবে না, এটা কিন্তু একটা পার্ট অফ দি এজেন্ডা। আর সেইভাবে আমাদেরকে মেন্টালি প্যারালাইসিস করার চেষ্টা চলছে যেন আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, যদি আজকে আমরা মিজোরাম দেখেছি, মিজোরাম নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড ছিল ইনসার্জেন্সিতে, টেরোরিজমে। কিন্তু ইনসার্জেন্সির পর যখন শান্তি ঘুরে আসে মিজোরামে, অনেকেই ভেবেছিল হয়তো মিজোরাম দাঁড়াতে পারবে না, কিন্তু সেই
রাজ্য তারা নিজেদের যে মানে লোকেরা রয়েছে, মিজো মহিলারা, মিজো ছেলেরা, তারা নিজেদের কাজ যখন নিজেরা শুরু করলো, তাদের মানে এগ্রিকালচারের কাজ, তাদের লেবারের কাজ নিজেরা শুরু করলো, বাজারের কাজ, তখন দেখা গেল কি মিজোরাম আবার শক্তিশালীভাবে তার ডেভেলপমেন্ট করে তারা আজকে একটা জায়গায় এসে পৌঁছেছে। আজকে মোস্ট লিটারেট স্টেট বলে বলা হচ্ছে আজ ভারতবর্ষে। তো এই জন্যে আমাদের মানসিকতাটাকে ঠিক করতে হবে, আমরা পারবো, এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরাও যদি মানে চাষ করি তো আমাদেরও ফসল হবে, আমরা যদি বাজারে বসি তা আমাদেরও জিনিসপত্র বিক্রি হবে, আমরা যদি একটু পরিশ্রম করি তাহলে আমরাও আমাদের অসমকে শক্তিশালী করতে পারি। এই যে বিষয়টা, এই মাইন্ডসেটটা ডেভেলপ করতে হবে, আর না হলে আমাদেরকে পঙ্গু হয়ে যেতে হবে। আর পঙ্গু হয়ে গেলে কি হবে, আরেকটা কাশ্মীর আমরা দেখতে পারবো, সেই আসাম ওই পথেই চলছে। কিন্তু মুখ্যমন্ত্রী আরেকটা কথা বলেছিলেন যে অর্থনীতি, যে বাজার অর্থনীতি নিয়ন্ত্রণ করছে স্থানীয় যুবকদের হাতে নেই, নিয়ন্ত্রণ করছে বাইরের লোকের। ক্যাব থেকে আরম্ভ করে মাছ বিক্রি সমস্ত কিছু, এই কিন্তু এটা বাস্তব সত্য যে অর্থনীতি কিন্তু তাদের হাতে চলে গেছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? স্বাভাবিক কথা যে আজকে আপনি দেখেন যে আসামের ক্ষেত্রে বিশেষ করে যে পুরো মানে কৃষি ইকোনমি যেটা আমরা বলি, এগ্রিকালচারাল ইকোনমি, সেটা তো বাংলাদেশি মূলের মুসলমানদের হাতে চলে গেছে। বাজার যদি বলি, আপনি যে কোনো বাজার, যে আমাকে মাছ কিনতে হয়, আমাকে সবজি কিনতে হয় ওদের থেকে, কারণ আমি অল্টারনেটিভ পাচ্ছি না। আমি কত বলি যে আমাদের ছেলেমেয়েরা এসে বসুক না কেন। আজকে মেঘালয়তে যদি আমরা যাই, আমরা যে খাসি মহিলাদেরকে দেখি তারা বাজারে বসছে, সেখানে তো কোনো আমরা বাংলাদেশিকে দেখতে পারছি না। তা আজকে এই স্বাভিমানটা, যেই স্বাভিমানটা আমরা মিজো মহিলাদের মধ্যে আছে বা পুরুষদের মধ্যে আছে, বা যেই স্বাভিমানটা খাসি মহিলা এবং পুরুষদের মধ্যে আছে, সেই স্বাভিমানটা যদি আজকে অসমেদের মধ্যে হয়, তাহলে নিশ্চয়ই অসমকে বাঁচাতে আমাদের খুব সহজ হয়ে যাবে। আপনি স্বাভিমানের কথা বলেছেন, বাঙালি, বিহারি, মারোয়ারি, তাদের বিরুদ্ধে দেখা যায় 30-40টা সংগঠন যারা জাতীয় সংগঠন নেতৃত্ব করে, তারা ঐক্যবদ্ধভাবে বলে যে তাদেরকে এখান থেকে তাড়াতে হবে, উজান আসাম থেকে তাড়াতে হবে, অসম থেকে তাড়াতে হবে। এটা মানে 86 থেকে কখনো আলফার ছত্রছায়া, কখনো আশুর ছত্রছায়া, বিভিন্ন ছত্রছায়া, এই ধরনের একটা মানে প্রত্যাহ্বানের সম্মুখে এই জাতি জনগোষ্ঠীটা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে মিয়াদের বিরুদ্ধে তাদের যদি আশুর কার্যালয় যদি গোয়ালপাড়াতে ভাঙে, তারা কিন্তু সরব হয় না, কিন্তু শিলাপাথরে ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু শিলাপাথরে, যদিও এটা এখন বিচার প্রক্রিয়ার মধ্যে চলছে, তারা কিন্তু সরব হয়ে পড়ে। এই স্বাভিমানী অসমিয়ারা, কি বলতে চাইবেন আপনি? আপনার প্রশ্নর মধ্যেই কিন্তু উত্তর রয়ে গেছে। আপনি প্রথমেই বললেন যে কয়েকটা সংগঠন মিলে যারা নাকি অসমিয়া, তাদের উপরে আক্রমণ হয়, আবার মিয়া মুসলমানদের সাথে যদি কিছু হয় তাহলে তারা কিছু অসমিয়া সমাজ বা সংগঠনগুলো কিছু বলে না। তো আপনার কথাটা এখন বোঝা গেল যে এই পুরো খেলাতে হচ্ছে বাংলাদেশের মূলের মুসলমানরা, এটা হচ্ছে ওদের এজেন্ডা। তারা কি করেছে, আগের থেকে অনেক প্রাচীন থেকে বলতে পারেন যে গলায় একটা অসমিয়া গামছা দিয়ে আমগো অসমিয়া বলে পরিচয় দিয়ে তারা কিন্তু অসমিয়া সমাজের মানে কাছে চেপে অন্য জাতির ধর্মের মানে হিন্দু ধর্মের লোকদের মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা সব সময় করে এসেছে। তারা যদি অসমিয়া বাঙালি সমাজকে আলাদা করতে পারে, তারা যদি মারোয়ারি, বিহারি, নেপালি সমাজকে অসমিয়া সমাজের থেকে আলাদা করতে পারে, তারা যদি হিন্দু সমাজকে যদি ভাগ ভাগ করে দিতে পারে, তাহলেই না তারা দখল করতে পারবে আসাম। আর সেই পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে। আপনি মনে করে দেখবেন যে কা আন্দোলনের সময় কারা রাজপথে নেমেছিল, কয়েকজন আমাদের অসমিয়া ভাই বোনেরা হয়তো ছিলেন, কিন্তু তার পেছনে ছিল কিন্তু সব বাংলাদেশি মূলের মুসলমানরা। কারণ একটা কথা স্পষ্ট, কা আন্দোলন খালি আসামে আমরা দেখতে পেরেছি বলে তা নয়, আমরা মহারাষ্ট্রতে দেখেছি, আমরা দিল্লিতে দেখেছি, আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি, সেখানে তো আমাদের অসমিয়া ভাইরা তো নেই। তাহলে ওখানে তারা করলো কারা? তার মানে প্রমাণ হয়ে গেল যে মুসলমান লোকেরাই এই কা আন্দোলনের বিরোধিতা করেছে সারা ভারতবর্ষে, আর তার সাথে সাথে আসামেও করেছেন। তারা খালি একমাত্রই অসমিয়া ছেলে মেয়েদেরকে সামনে রেখে করেছেন। তো সেইভাবে তারা চেষ্টা করে যে কিভাবে সমাজটাকে ভাগ করে নিয়ে এগিয়ে যাওয়ার। আজকে যখন আপনার আপার আসামে মিয়া মুসলমানদের বিরুদ্ধে যখন তারা হুঙ্কার দিল, তার দুদিন পরে আবার সেই হুঙ্কারটা তারা ঘুরিয়ে নিল। কেন? শুনতে পারলাম নাকি কোনো একটা আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন, যেটা নাকি আগে বাংলাদেশের ছত্রছায়া ছিল, আজকাল হয়তো ওই সাউথ চায়নার আশেপাশে থাকে, তার যে মানে ওই মুরব্বী নাকি স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে ধমকি দিয়েছেন যে ভাই মিয়া মুসলমানদেরকে তুমি ছেড়ে দাও, ওদের এগেনস্টে কিছু বলবে না। স্বাভাবিক কথা, কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট রয়ে গেছে ঢাকাতে, তার ছেলেরা রয়ে গেছে ঢাকাতে, তারা এখন সেই সনাতনী ধর্মে বিশ্বাস করে না।
তো এই ধরনের লোকে যদি ওখান থেকে হুনকার দেয় আর তারপরে যদি সেই দল সংগঠন মিয়া মুসলমানদেরকে ছেড়ে দেয়, তো এটা তার দুর্ভাগ্যের কথা না তো কি? তার মানে আমরা কার হাতে, কার নেতৃত্বতে আমরা আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি? তো এই জন্য আজকে মুখ্যমন্ত্রী মহাশয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে ওনার কথাগুলো, বক্তব্যগুলো উনি মানে রেখেছেন অ্যাসেম্বলির মধ্যে, এটা খুব চিন্তার বিষয়। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, দক্ষ থাকা একজন মুখ্যমন্ত্রী, উনি যদি এক প্রকারে যদি ওনার মনের বেদনার কথা রেখেছেন, আমরা কিন্তু সবাইকে ভাবতে লাগবে যে আজকে আসাম কি আমরা সুরক্ষিত কি না, আগামী দিনে কিছু দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। তাই জন্য আমাদের পুরো বৃহত্তর হিন্দু সমাজ, সনাতনী ধর্মের লোকেরা আমরা একত্রিত হতে হবে। একত্রিত হয়ে আমরা কিন্তু আসামকে রক্ষা করতে হবে। আর না হলে আসাম যদি চলে যায় বাংলাদেশি মুসলমানের হাতে, তাহলে তো বাঙালি আর বিহারি আর মারোয়ারি তো দূরের কথা, অসমীয়া সমাজও কিন্তু এখানে ভালো করে বাঁচতে পারবে না। আপনার থেকে এই বিষয়টাও জানতে চাইব যে আপনি সংখ্যালঘু একটা বিভাগের দায়িত্বে রয়েছেন, যে উন্নয়ন বিভাগের দায়িত্বে রয়েছেন। এই যে সংখ্যালঘুদের উপর যখন আপনার এইভাবে প্রেশার আসে বা অসমে হিন্দিভাষী বাংলাভাষীর উপর যখন এই ধরনের প্রেশার আসে বা তাদের পোস্টার মুছে দেওয়া হয়, এই ধরনের যখন বিভিন্ন জিনিস করা হয়, ইভেন দুর্গা মন্দিরেও তারা চড়াও হয় কখনো, তখন তারা চায় যে আপনার থেকে কিছু প্রোটেকশন আসুক বা আপনার থেকে কিছু আসুক। যে আপনার যেটা ক্লজে যে সংগঠনটা তৈরি করা হয়েছে অসম সরকারের, সেই ক্লজে কি মানে সেই রকম প্রাবধান বা সেখানে কি সেই সমস্যার সমাধানের কিছু পথ আছে? দেখুন, প্রথম কথা হলো যে আমাদের যে ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ আসামের একটা ডিপার্টমেন্ট, এটা হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটিস ডেভেলপমেন্ট বোর্ড। মানে লিঙ্গুইস্টিক মানে ভাষিক সংখ্যালঘু। তা ভাষিক সংখ্যালঘু কিন্তু আবার ধর্মীয় সংখ্যালঘুরা না। যেরকম কেউ যদি মুসলিম হয়ে আছেন বা শিখ আছেন বা খ্রিস্টান আছেন বা আপনার জৈন আছেন, তারা আবার এই বোর্ডের সদস্য হতে পারেন না। যারা লিঙ্গুইস্টিক মাইনরিটি তারা ভাষিক সংখ্যালঘু, যারা রিলিজিয়াস মাইনরিটি তারা রিলিজিয়াস মাইনরিটি যেটা বোর্ড আছে সেটাতে তারা। আর বিশেষ করে আমাদের এই বোর্ডটা হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যে কিভাবে লিঙ্গুইস্টিক মাইনরিটিসরা মানে যারা কিভাবে ডেভেলপ করা যায়, তাদের কী ধরনের আরও গভর্নমেন্টের ফ্যাসিলিটিসগুলোকে পৌঁছে দেওয়া যায়, আর তার সাথে সাথে মানে তাদের প্রোটেকশনের কথা তো থাকেই। ন্যাচারালি গভর্নমেন্টকে আমরা কিভাবে কোঅর্ডিনেট করতে পারি, তাদের বিভিন্ন বিষয়গুলোকে, এগুলো নিয়ে আলোচনা হয়। কিন্তু একটা কথা ঠিক যে এই যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টটাতে আমাদের লিমিটেশনস আছে। কারণ মূল রূপে সরকার রয়েছে, সরকারের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে সব কাজকর্ম হচ্ছে। কিন্তু আমাদের এই ডিপার্টমেন্ট থেকে আমরা যেখানে হয়তো খুব মানে মাইক্রো লেভেল অবধি হয়তো আমরা যাওয়ার চেষ্টা করি যে ওদেরকে কিভাবে আমরা সাহায্য করতে পারি, এটাই মূল বিষয়টা। তো এই যে আপনার লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের তরফে আপনি কার্যকালে মানে কি কাজ করতে পেরেছেন, তার সফলতা যদি আজকে বলতে চাই আমরা, কি কাজ আপনার করার ইচ্ছা ছিল করতে পেরেছেন বা পুঁজির অভাবে করা হয়নি, সেই বিষয়টা একটু জানতে চাই। যখন আমাকে এই ডিপার্টমেন্টের মানে এই বোর্ডের যখন আমাকে চেয়ারপারসন হিসাবে নিযুক্তি দেওয়া হলো, সত্যি কথা বলতে গেলে প্রথম তো আমি নাম শুনিনি। মানে আসাম গভর্নমেন্টের আসাম লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড বলে কিছু আছে এবং তার কি ফাংশনিং আমি নিজেই জানতাম না। বিধায়ক থাকাকালীনও সেভাবে আমি জানিনি বা দু একজনের মুখে শুনেছি, কিন্তু সেরকম বিশেষ কাজকর্ম দেখিনি। চেয়ারপারসন হওয়ার পরে আমি দেখলাম যে আরে এখানে তো ফাইন্যান্সিয়াল লিমিটেশনস আছে, কিন্তু কাজ করার স্কোপ অনেক আছে। তো আমরা চিন্তা করে দেখলাম যে আমরা যদি এখন ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি হিসাবে যদি আমরা কাজ করি, তাহলে তো আমরা লোকের কাছে পৌঁছতে পারবো না। কারণ আমাদের বছরে ধরুন 7 কোটি 8 কোটি, তার আগে তো কোনো বাজেটেও মানে সেরকম ছিল না। 2 কোটি 2.5 কোটি 3 কোটি অবধি বাজেট হয়তো আগে দিয়েছে, কিন্তু আমাদের এখন বাজেটটা বেড়ে এখন আমরা প্রায় 9.5 কোটি 10 কোটি অবধি যাচ্ছি। এখন এই 10 কোটিটার ভ্যালুটা দেখতে গেলে সারা আসাম জুড়ে দেখি, তাহলে আমাদের সেই 10 কোটির কোনো সেরকম ভ্যালু নেই। আমরা কি করছি, আমরা কালচারাল সেন্টার্স বানাচ্ছি, আমরা অ্যাম্বুলেন্সেস দিচ্ছি এমন অঞ্চলে যেখানে নাকি ওদের গরিবদেরকে হসপিটাল পৌঁছবার কোনো ব্যবস্থা সাধন থাকে না। আমরা স্কুল বিল্ডিংস বানাবার চেষ্টা করছি। যেরকম আপনি নিশ্চয়ই জানবেন যে গুয়াহাটিতে অনেক পুরনো একটা স্কুল, পল্টন বাজার বেঙ্গলি হাই স্কুল, সেটা প্রায় বলতে প্রায় ডাইলাপিটেটেড কন্ডিশনে চলে গিয়েছিল। বিল্ডিংয়ের অবস্থা খুবই, এখন নতুন বিল্ডিং ভেঙেও দেওয়া হয়েছে।
সেই বেঙ্গলি স্কুলকে যেরকম আমরা প্রথম 50 লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং বানাবার চেষ্টা করলাম আমরা যে ক্লাসরুমের জন্য, অন্য আরও কীভাবে আমরা কাজ করতে পারি, সেভাবে আমরা অনেক স্কুলে আমরা অডিটোরিয়াম বানিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কালচারাল সেন্টার্স তো আছে, কমিউনিটি হলস বানিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এরিয়াতে, যেন দুর্গাপূজার সময়, কালী পূজার সময় বা যে কোনো অনুষ্ঠানের সময় বাঙালিরা যেন একত্রিত হয়ে একটা উৎসব পালন করতে পারে, বা অনেক সময় ডিসাস্টারের সময়ও তারা যেন আশ্রয় নিতে পারে। তো সেই ধরনের কাজগুলো চলছে। আমরা আগামী মাসের মধ্যে হয়তো আমাদের ই রিক্সাগুলো এসে যাবে, তো আমরা অনেক যুবকদেরকে যারা আনএমপ্লয়েড তাদেরকে আমরা ই রিক্সা আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা প্রায় 3000 গরিব লোকদেরকে ওয়াটার ফিল্টার এবং প্রেশার কুকার, অনেকে বলবেন যে প্রেশার কুকার কেন, গরিব বাড়িতে একটা ভালো বাসন থাকে না, মানে তার কিছু একটা বানাবার জন্য। আর আজকালকার হচ্ছে কি, আগে তো চুলাতে মানে লাকড়ির চুলাতে রান্না করতেন, এখন গ্যাসের চুলাতে রান্না হয়। তো গ্যাসের চুলাতে যদি বাসন যদি ভালো না হয় বা তার যদি গ্যাস বাঁচাতে না পারে, তাহলে তো তারও লস হয়। তাই জন্য আমরা প্রেশার কুকার দিচ্ছি যেন আরও তাড়াতাড়ি তারা নিজেদের রান্না করতে পারেন এবং গ্যাসও বাঁচাতে পারেন। তো সেইভাবে আমরা চেষ্টা করছি, কিন্তু লিমিটেশনস আছে। এবং ইতিমধ্যে আমরা, আপনারা জানেন যে বছরে আমরা দুটো উৎসব পালন করছি। একটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা সারা আসামে আমাদের প্রায় 20টা সেন্টারে আমরা কম্পিটিশন করা হয়, রবীন্দ্র সঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা। এবং যারা নাকি ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশন হয় তারা স্টেট লেভেলে এসে আবার তারা পার্টিসিপেট করেন। তার জন্য ভালো প্রাইজ মানি আছে, প্রাইজেস আছে, এবং অনেক পাবলিসিটি দেওয়া হয় যেন তারা ফিরে গিয়ে তারা সমাজের মধ্যে একটা স্থান পান। তো সেভাবে আমরা চেষ্টা করছি যে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্যকে আমরা আরও মানে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। এবং আপনারা আশ্চর্য হবেন যে খালি এটা বাঙালিদের মধ্যে সীমিত নয়। এই বছর যে রবীন্দ্র জয়ন্তী হয়েছে, অনেক আমাদের যেরকম প্রথম পুরস্কার যে পেয়েছে গানে, সে দিমাসা মেয়ে। তো আমরা মানে আশ্চর্য যে দিমাসাদের মধ্যেও সেই প্রভাব রয়েছে, মানে রবীন্দ্র সঙ্গীত এবং রবীন্দ্র নৃত্যের অসমীয়া সমাজের মধ্যেও রয়েছে। আমরা আরেকটা উৎসব করি, ওটা হচ্ছে 23শে জানুয়ারি, যেটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সেটা আমরা সারা আসামে 20টারও অধিক হবে এই বছর আমরা ওটা উদযাপন করি। তার জন্য আমরা একটা অ্যামাউন্ট, একটা ছোট্ট একটা শুল্ক আমরা সেন্টারগুলোতে দেওয়া হয় যেন তারা ভালো করে সেটা উদযাপন করতে পারে। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং চেষ্টা চলছে যে কিভাবে আমরা আসাম লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডকে আমরা মানুষের পাশে আরও নিয়ে যেতে পারি। বিশেষ করে বাঙালি হচ্ছে মেজর লিঙ্গুইস্টিক গ্রুপ, তাই আমাদের দেখা যাচ্ছে যে এই অঞ্চলগুলোতে এইভাবে কাজ চলছে। আমরা মারোয়ারি সমাজেও কাজ করছি, বিহারি সমাজেও কাজ চলছে। আগে বলতে গেলে আরও অনেক সমাজ ছিল তার ভিতরে, কিন্তু তাদের ডেভেলপমেন্ট কাউন্সিলস হয়ে যাওয়ার পর সেই সমাজগুলো এখন ডেভেলপমেন্ট কাউন্সিলের অন্তর্গত চলে যাচ্ছে। একটা কথা আপনাকে বলতেই হয় যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বাংলা ভাষার স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানে আপনি সরকারে আছেন, সরকারের ভেতরে আছেন, আপনি জানবেন সরকার কি সত্যি বাংলা ভাষীদের প্রতি দায়িত্বশীল, যে তারা এই যে একদিকে বন্ধ হচ্ছে, একদিকে ডেভেলপমেন্ট কাউন্সিল করে দুই একজন মানুষকে তাদের সংস্থাপন দেওয়ার মতো করে ওরা চালিয়ে যাচ্ছে। কারণ আপনার যেই বিষয়টা চলে আসলো, আপনি হোজাইতে প্রার্থিত্বের দাবিদার ছিলেন, আপনাকে দেওয়া হয়নি। তার পরবর্তীতে আপনাকে এখানে যদি এই বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে, সত্যি কি সরকার আন্তরিক যে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে? 9 কোটি টাকা তো খুবই কম। যে জনবিন্যাস 90 লক্ষ মানুষ, সেখানে 9 কোটি টাকাতে কি হয়? না, সেটা তো ঠিক আছে, কিন্তু কথা হলো দেখুন, আজকে যে বাঙালি মিডিয়াম স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, তার আরেকটা বড় কারণ হচ্ছে আমরা নিজেরা। কারণ আমরা জানি যে বাঙালি সমাজে আমাদের মূল ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের ছেলেমেয়েরা। কারণ আমাদের সেই ধরনের ব্যবসা নেই, বা আমাদের সেই ধরনের খেতি মানে বলতে গেলে এগ্রিকালচারাল সেরকম ল্যান্ড নেই যে আমরা আমাদের একটা মানে ফ্যামিলি বিজনেস বা ট্র্যাডিশন চালিয়ে যেতে পারি। তাই আমাদের মূল রূপে কি হয় যে আমরা বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে আমরা ভালো এডুকেশন দিতে চাই যেন তারা ভালো চাকরি করতে পারে, সে গভর্নমেন্ট সেক্টরেই হোক বা প্রাইভেট সেক্টরেই হোক। এবং প্রাইভেট সেক্টরে পড়তে গেলে তো আপনাকে মানে চাকরি পেতে গেলে আপনাকে কনভেন্ট মিডিয়াম স্কুলে বা মানে ইংলিশ মিডিয়াম স্কুলে আপনাকে পাঠাতে হয়। তাই দেখা যাচ্ছে কি মানে মেজরিটি বাঙালি পরিবারের ছেলেমেয়েরা তারা ইংরাজি মিডিয়ামে পড়াশোনা করে। তার জন্য
একটা বড় কারণ যে আমাদের স্কুল বাঙালি মিডিয়াম স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের অভাব হয়ে গেছে। আর স্বাভাবিক কথা যে গভর্নমেন্ট যখন টিচার্স পাঠাচ্ছে তাদের একটা বিরাট বড় খরচা আছে, টাকা পয়সা দিতে হয়। যখন দেখছে স্কুলে হয়তো 10 জন ছাত্র আছে বা 20 জন ছাত্র আছে আর শিক্ষক রয়ে গেছে 5-6 জন, তো স্বাভাবিক গভর্নমেন্ট তখন তো কি করতে পারে, তার তো সব কিছু মিলিয়ে দেখতে হবে। আমি একটা উদাহরণস্বরূপ আবার পল্টন বাজার হাই স্কুলের কথা বলি। যখন প্রথম আমি সেই স্কুলে গিয়েছিলাম আমি জানলাম যে 88 স্টুডেন্টস রয়েছে পল্টন বাজার বেঙ্গলি হাই স্কুলে, আর 88 স্টুডেন্টসের জন্য টিচারের সংখ্যা ছিল 42। আমি আশ্চর্য হয়ে গেলাম যে 42 জন শিক্ষক তার রয়েছেন সেই 42 স্কুলে। জন শিক্ষকের মধ্যে কজন বাঙালি ছিলেন? বাঙালি অনেক আছে, কিন্তু কথা হচ্ছে সাবজেক্ট টিচার তো আপনাকে যে বাঙালি হতে হবে কোনো কথা নেই। সাবজেক্ট টিচারের কাছে আলাদা, অসমীয়া মিডিয়াম স্কুলেও যে খালি অসমীয়া টিচার হতে হবে তা কোনো কথা নেই। কিন্তু কথাটা হচ্ছে যে দেখুন, কথাটা হচ্ছে যে আমরা যদি পলারাইজ করতে চাই, তো সংঘাত করতে চাই, তো অনেক ভাষাতে কথা বলা যেতে পারে। কিন্তু যদি প্র্যাকটিক্যালি আমরা দেখি যে সাবজেক্ট টিচারে কিন্তু অন্য জাতির লোক থাকতে পারে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আমার ছাত্র কোথায়? আজকে সব ধরে নিলাম 42 জনই বাঙালি শিক্ষক, কিন্তু বাঙালি শিক্ষকরা পড়াবে কাকে? মাত্র 88টা স্টুডেন্টস। তারপরে গিয়ে আমরা ওটাকে যখন ডেভেলপ করা শুরু করলাম, আজকে গিয়ে বোধহয় 120 বা 130 জন স্টুডেন্ট হয়েছে। আর ক্রমে যারা টিচাররা এখন রিটায়ারমেন্ট যাচ্ছে তাদের এখন সংখ্যা কমে আসছে। আমি এই বিষয় নিয়ে আমাদের এডুকেশন মিনিস্টারকে বলেছি যে আপনারা পারলে ওখানে শিক্ষকের সংখ্যা কমিয়ে যেসব স্কুল মানে টিচারের অভাব আছে সেখানে পাঠিয়ে দেন, না তো একটা স্কুলের মধ্যে। কারণ আমি যখন গিয়েছি তখন তারা মুখ লুকাচ্ছেন, বেঞ্চের নিচে পারলে মুখ লুকাচ্ছেন, নাকি ভাবে যে চোখে পড়ে গেলে যে আবার ট্রান্সফার হয়ে যায়। তো এটাকে কি বলবেন এখন? তো এই জন্য হচ্ছে কি, দেখেন, ইট ইজ এ টু ওয়ে ট্রাফিক। আমাদেরকেও ছাত্রদের পাঠাতে হবে, আর তখন গভর্নমেন্টও সেইভাবে তারা ব্যবস্থা করবে। কিন্তু আমি কি আমার ছেলেকে বাঙালি স্কুলে পাঠাবো? কারণ না তো সে তো চাকরি পাবে না ব্যাঙ্গালোর বা চেন্নাইতে গেলে। কোয়ালিটি এডুকেশনের জন্য তো আপনি পাঠাতে পারেন না, কারণ আপনি যখন দেখছেন যে স্কুলটা ঢুকছে তার ইনফ্রাস্ট্রাকচার ঢুকছে, আপনি নিজে সেখানে ইনফ্রাস্ট্রাকচারের জন্য পয়সা খরচ করতে হলো কেন? মালিগাঁওতে অন্যান্য স্কুলগুলোকে দেখুন, আর এখন মানে মুখ্যমন্ত্রী হওয়ার পরে অনেক পরে বেঙ্গলি স্কুলগুলোকে ডেভেলপ হচ্ছে, সেখানে লোকের মধ্যে একটা ক্ষোভ আছে, কোথাও একটা বৈমাতৃসুলভ আচরণ হচ্ছে। আমি নিজে সাংবাদিকতা করতে গিয়ে যে স্কুলগুলোতে যাই, আপনি বেঙ্গলি স্কুলের কথা বলেছেন, অরবিন্দ স্কুলের কথা বলেছেন, বাণী বিদ্যা মন্দির স্কুল রয়েছে, আমি দেখেছি সেই স্কুলগুলোতে যেই পলিসি, যে আমাদের পলিসি ডিসিশন যখন দেওয়া হচ্ছে, যে অগপ জমানায় যে মানে শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছিল, যে বেশিরভাগ এমএলএ এই সমস্ত লোকেরা, ছেলেমেয়েরা মানে বউরা তারা চাকরি করছে। তার ফলে কি হচ্ছে, তারা বিভিন্ন ভাষাভাষীর, তারা বৃষ্টিকে কি বলে জিজ্ঞেস করে, এই বরুখনত কি কয়, বৃষ্টি বলে স্টুডেন্ট বলে দিল বৃষ্টি। আসাম হায়ার সেকেন্ডারি স্কুলে দেখা গেছে, যেটা রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল আসামে, সেখানে দেখা গেছে ওরা যে উত্তর লিখছে সেখানে অসমিয়া বাংলা মিক্সড। কারণ কি, যে সাবজেক্ট টিচার আপনি বলেছেন ঠিক আছে, অন্য ভাষা হলে অসুবিধা নেই, কিন্তু উনি যদি ভাষাটা সাম্যক জ্ঞান না থাকে তাহলে কিন্তু এটা একটা ভীষণ সমস্যার মুখে পড়ে ছেলেমেয়েরা। কিন্তু আবার আরও একটা আমি দেখেছি যে আমার লোয়ার আসামে যারা অসমিয়া মাধ্যমে আমাদের বেঙ্গলিরা পড়ছেন, তারা কিন্তু উজান আসামে আবার তারা মানে অসমিয়া ভাষা সাবজেক্ট টিচার হয়ে তারা কিন্তু খুব ভালো পড়াচ্ছেন। তো উদাসীনতা যে রয়েছে শিক্ষাক্ষেত্রে, সরকারের তরফেও একটা গাইডলাইন্স বা পলিসি একটা থাকা দরকার। বা এই যে মাদার ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো কিন্তু খুব ভুগছে, মানে সেটা হিন্দি ভাষীরই হোক, নেপালি হোক, বড়ো হোক, কার্বি হোক, স্কুল পলিসিগত একটা সমস্যা আছে। আপনি সরকারের ভেতরে আছেন, আপনি কখনো সময় পেলে সেই পলিসির কথা বলতে পারেন। তবে আমি আপনাকে আরও একটা বিষয় জানতে চাইব, যে আপনি কালচারাল দিকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যতটা চর্চা ভাবছেন বা চিন্তা করছেন বা যে করছেন, তা সত্যি সাধুবাদ জানানোর প্রয়োজন রয়েছে। কিন্তু তার সঙ্গে আমাদের বাঙালি কিন্তু সাহিত্য চর্চা ছাড়া বাঁচতে পারে না। তো এই সাহিত্য চর্চার জন্য কিছু, যে আপনি যেমন কালচারাল সেন্টারগুলো করেছেন, তার সঙ্গে সঙ্গে সাহিত্য চর্চার জন্য যদি আপনাদের তরফ থেকে অনুদান বা তাদের মানে পাঠাগার যদি গড়ে তোলা যায়, সেটা কেমন হয় ভাবনাটা আপনার? ভালো কথা বলেছেন যে সাহিত্যর ব্যাপার নিয়ে আমরা 5 লক্ষ টাকা আমরা বাংলা সাহিত্য সভা অসমকে আমরা দিয়েছি কিছু বই ট্রান্সলেশন করার জন্য।
মানে কিছু ভালো ভালো অসমীয়া বইকে বাংলাতে ট্রান্সলেট করার জন্য, আর কিছু ভালো ভালো বাংলা বইকে অসমীয়াতে ট্রান্সলেট করার জন্য ইতিমধ্যে আমরা 5 লক্ষ টাকা দিয়েছি এবং প্রায় বোধহয় 11-12টা বই ট্রান্সলেশন হয়ে আসবে। আমরা হয়তো আরও 2-2.5 মাসের মধ্যে সেই বইগুলো আমরা রিলিজও করব। আর আরেকটা কথা মাঝখানে আমি বলে রাখি যে যেটা আপনি মানে স্কুলের কথা যেটা বলছিলেন, দেখুন একটা সময় ছিল আসামে দুটো জিনিস পাওয়া যেত যদি আপনি আনএমপ্লয়েড। যদি একটু শিক্ষা পেয়েছেন তাহলে শিক্ষকের চাকরি নিয়ে নেন, আর যদি শিক্ষার অভাব আছে তাহলে মদের লাইসেন্স নিয়ে একটা দোকান খুলে ফেলেন। এটাই আমাদের বেসিক ইকোনমি ছিল আসামের ক্ষেত্রে। এখন অনেক পরিবর্তন হয়েছে। বাঙালি স্কুলকে যে একদম মানে ফেলে দেওয়ার যে চেষ্টা সেটা নয়। যেরকম আমরা একটু আগে বললাম যে পল্টন বাজার বাঙালি হাই স্কুলকে যেভাবে আমরা এখন চেষ্টা করছি উঠিয়ে নিয়ে আসার, আসাম সরকার কিন্তু 2 কোটি টাকা দিয়েছে ইতিমধ্যে মডেল স্কুল তৈরি করার জন্য। তো এই জন্যে চেষ্টা চলছে, কিন্তু কথা হলো যে দেখুন যদি ছেলে মেয়েরা যদি না পড়তে চায় তাহলে সেই ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে শিক্ষকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কিচ্ছু লাভ হবে না, আর তার জন্য খুব পরিশ্রম করতে হবে। আমরা এখন এই পল্টন বাজার বাঙালি হাই স্কুলকে ভাইবেল করার জন্য ইভেন কি আমরা বাসের ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে, যেন বাঙালি অঞ্চলগুলোর থেকে সকালবেলা বাচ্চাদেরকে কালেকশন করে যেন নিয়ে আসতে পারে। এত চেষ্টা করার পরেও এখন মাত্র 100 কতজন হয়েছে আপনার ছাত্রছাত্রী। এই জন্য সময় লাগবে, কিন্তু আমার মনে হয় আদারওয়াইজ আমাদেরকে সেই ওই ক্লাস 1 to 5 অবধি বাংলা মিডিয়াম রাখতে হবে, তারপরে 6 থেকে অনওয়ার্ড ইংরাজি মিডিয়াম করতে হবে। তাহলে গিয়ে হয়তো সেই স্কুলগুলো ভাইবিলিটি বেড়ে যেতে পারে। আপনার থেকে আরও একটা বিষয় জানতে চাইব যে আপনি বাংলাদেশেও ঘুরে এসেছেন। বর্তমানে বাংলাদেশে যে এক অস্থির সরকার চলছে, যার মাধ্যমে দেখা গেছে সেখানে বাংলাদেশ নামটাকেও তারা সেখান থেকে মুছে দেওয়ার জন্য লোকের মধ্যে দাবি উঠেছে, এবং যে গান ও আমার সোনার বাংলা, সেই গানটা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ লিখেছেন বলে সেটাকেও তারা বাদ দিতে চাইছেন। বাংলাদেশের যে পরিস্থিতি উত্তর পূর্বের সঙ্গে খুব রিলেটেড, কারণ সেখানে জঙ্গি ঘাঁটি, উত্তর পূর্বে জঙ্গি ঘাঁটির একটা মানে সুরক্ষিত স্থান হিসেবে চট্টগ্রাম অঞ্চলটাকে গড়ে উঠতে পারে বা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে, এবং বিভিন্ন ইনফিল্ট্রেটার্সরা, উগ্রবাদীরা আমাদের আসাম, পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। সেই বিষয় নিয়ে আপনি একটু যদি বলেন। দেখুন আজকে যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, আমরা তো কতটুকু ভিতরে গিয়ে ইন্টারফেয়ার করতে পারবো সেটা আমি জানি না, কিন্তু বাংলাদেশকে আমরা একটা এক্সাম্পল হিসাবে ভারতবর্ষে এখন নিয়ে তুলে ধরতে লাগে। প্রত্যেক বাড়িতে গিয়ে যে সেকুলারিজম আর ইসলামাইজেশনের যে ডিফারেন্সটা, ভারতবর্ষ বিভাজিত হয়েছিল ধর্মের ভিত্তিতে, এটা তো অস্বীকার কেউ করতে পারবে না। হিন্দু মুসলমানের ভিত্তিতে ভারতবর্ষর বিভাজন হয়েছিল, আর জন্ম নিয়েছিল দুটো মুসলমান রাষ্ট্র, ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান পরবর্তীতে গিয়ে বাংলাদেশ হয়। বাংলাদেশ যখন হয় তখন কিন্তু ভাষাভিত্তিক হয়েছিল, কিন্তু যেই দেশে হিন্দুরা আর বাস করতে পারছে না বা পারেনি, আমরা হয়ে গেলাম উদার, সেকুলার। কিন্তু এই সেকুলারিজমে আমরা ধর্ম নিয়ে আজকে এরকম তো না কি আমরা নিজেদের পায়ে নিজে কুলারি মারছি, কারণ যে ক্রমে মুসলমানের পপুলেশন বেড়ে যাচ্ছে, আজকে যদি আসামের ক্ষেত্রেই যদি 40% অধিক হয়ে গেছে, কালকে যদি আরও 10 থেকে 15% যদি বেড়ে যায়, তাহলে কি এই সেকুলার রাষ্ট্রে কি আর মানে এটা কি ইসলামাইজেশন হয়ে যাবে না? তো এই জন্যে বলছি যে আমাদের একটা বড় এক্সাম্পল রয়েছে আমাদের চোখের সামনে, বা এই যুগে বাংলাদেশ, যেখানে ইসলামাইজেশন হয়ে যাওয়ার পর সেকুলারিজমের কোনো মানে থাকে না। অনেক বাঙালিদের মুখে আমি শুনি যে হিন্দু মুসলমান কেন করা হয়, হ্যাঁ আমরা তো ভাই ভাই, বা মমতা ব্যানার্জিরও অনেক গল্প শুনতে পাই, ঠিক আছে না? কিন্তু কথা হচ্ছে সেই বাংলাতে কি হিন্দুরা বাস করতে পারবে? আজকে যদি 1.5 কোটি বাঙালির হিন্দু রয়েছে বাংলাদেশে, বাকি হিন্দুরা গেলেন কোথায়? তারা কেন আজকে এই ভয়ভীত হয়ে আছেন? কেন আজকে এই পরিস্থিতি? বরাকেও একই অবস্থা। আজকে বরাকে আগে 15টা সিট ছিল অ্যাসেম্বলির, 15টার মধ্যে মাত্র 6 জন বাঙালি হিন্দু এমএলএ হয়ে আসতে পেরেছে। আগামী দিনে তো আরও সংখ্যা কমে যাবে। তো এই জন্য বরাকে যে পপুলেশন আছে তার পপুলেশনের মধ্যে মাত্র 16 লাখ বাঙালি হিন্দু রয়েছেন, আর বাকি সবাই রয়েছেন তো ইসলাম ধর্মের লোকেরা রয়েছেন। কালকে একটু যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো সেই বরাকে খুঁজে পাওয়া যাবে না, সেই বাঙালিদেরকেও খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্যে যারা নাকি খুব উদার মনে বসে আছেন,
যারা নাকি ভাবছেন যে বাংলাদেশের বৃষ্টি হলে বরাকে ছাতি ধরলে বাঁচা যায়, এটা ভুল ধারণা। তো এই জন্য আমাদের কিন্তু বৃহত্তর অসমীয়া জাতির সাথে মিলে থাকতে হবে। অসম হচ্ছে আমাদের ভূমি, এবং অসমীয়া ভাষাকেও আমাদের মাতৃভাষা হিসাবে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আমি এই কথা সবসময় বলে এসেছি যে আমরা বিশেষ করে যারা বাঙালিরা, আমাদের দুটো মাতৃভাষা। কৃষ্ণের যদি দুটো মা হতে পারে, তো বাঙালি হিন্দুদের কেন দুটো মাতৃভাষা হতে পারে না? তা আমার প্রথম ভাষা হচ্ছে বাংলা, কারণ যেটা আমার মায়ের মুখ থেকে শিখেছি, আর দ্বিতীয়টা হচ্ছে আমার মাতৃভাষা, যেটা আমার মাতৃভূমির থেকে আমি পেয়েছি। তো এই জন্য আমাদের বাঙালি হিন্দুরা এই দুই মাতৃভাষাকে নিয়ে যেদিন এগিয়ে যেতে পারবেন, সেদিন কিন্তু বৃহত্তর অসমীয়া সমাজেরও আমরা অংশীদার হব। আমাদের বৃহত্তর অসমীয়া সমাজের লোকেদেরকেও আমরা বুঝাতে পারবো যে আমরা যে একজন অংশীদার, এবং আসামের আমরা মঙ্গল চাই। আর তখনই আসামকে আমরা শক্তিশালী করে আমরা রক্ষা করতে পারবো সেই বাংলাদেশি মুসলমানের হাতের থেকে। সংক্ষেপে আপনার থেকে আরও একটা বিষয় জানতে চাইবো যে আপনি দুর্গাপূজার সময় যে মদ খেয়ে যেই অসুর প্রবৃত্তি সৃষ্টি হয় হিন্দু যুবকদের মধ্যে, সেখান থেকে দূরে থাকার জন্য আপনি একটা স্পষ্ট হিন্দুত্বের বার্তা দিয়েছেন, সেটা যদি সংক্ষেপে অল্প বলেন। দেখুন, আজকে হিন্দু সমাজের মধ্যে সবচেয়ে বড় আমাদের যেটা ক্রাইসিস দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মদ, গাঁজা, ভাং এবং ড্রাগস। এবং এই দুটো জিনিস থেকে আমরা যদি মুক্তি না পাই, এই সমাজ ব্যবস্থা কিন্তু আরও ধ্বংস হয়ে যাবে, আমরা আরও বিক্রি হয়ে যাব। কারণ যে নাকি ড্রাগ এডিক্ট হয়ে যায়, যে নাকি মদাপি হয়ে যায়, তারা কিন্তু পয়সা পাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে। আজকে দেখুন, আমরা দুর্গাপূজা করি, আজকে খালি দুর্গাপূজা যে বাঙালিদের মধ্যে সীমিত তা নয়, অসমীয়া সমাজের মধ্যেও লোকেরা আজকাল দুর্গাপূজা করছে, এবং এত বড় করে দুর্গাপূজা হয়, এত পবিত্রভাবে আমরা দুর্গাপূজাটাকে পালন করি। প্রথম 3 দিন তো আমরা কিছু না খেয়ে আমরা অঞ্জলি দেই, কিছু ভালো নতুন কাপড় পরে আমরা পূজা মণ্ডপে যাই, কিন্তু শেষের দিন একটা খুব দুঃখজনক ব্যাপার যে হয়, যে যত ছেলেরা গিয়ে বিসর্জন দিতে যায়, তারা মদ খেয়ে গিয়ে মাকে বিসর্জন দেয়, সেটা কিন্তু অন্যায়ের কথা। আমি মনে করি এই বছর থেকে আমরা এই ব্যাপারটা একটু নজর রাখি, তাহলে আমরা সমাজ ব্যবস্থাকে আরও ভালো করতে পারবো। এবং বিশেষ করে আমাদের দুর্গা পূজার যে কমিটিগুলো আছে, কমিটির সভাপতি, কমিটির যারা পদাধিকারীরা রয়েছেন, প্রত্যেকটা পদাধিকারীরা তারা কিন্তু সংকল্প নিতে লাগে যে এই বছর থেকে যেন দুর্গা পূজার বিসর্জনের দিন কমসে কম কেউ যেন এই মাদকদ্রব্য তারা পোষণ না করেন। সোজা কথায় আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। ছেলেদাদা, আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।